সেকান্দার আলী, শুভ সকাল। কেমন আছেন? খুবই ভালো আছি, কারণ একটা টেস্ট যেভাবে খেলছে বাংলাদেশ, এরকম পরিস্থিতিতে সবাইরই ভালো থাকা উচিত। যদিও আমাদের দেশে টেস্টটা সবাই আমজনতা সবাই দেখতে পাচ্ছে না, কারণ হচ্ছে বিদেশি টেলিভিশনের উপর নির্ভর করতে হচ্ছে। সব জায়গায় আবার সেটা পাওয়াও যাচ্ছে না, অনলাইনের উপরে অ্যাপসে টাকা দিয়ে দেখতে হচ্ছে। এটা আমাদের জন্য আসলে অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের মিডিয়ায় খেলা দেখা যাবে না, কারণ দেখতে পাচ্ছে না। আপনি এটা আরো জানার কথা ছিল যে আমরা কিভাবে খেলছি, বাংলাদেশ কিভাবে খেলছে, ডমিনেট করছে। অবভিয়াসলি, কিন্তু দুঃখজনক হলো যখন আমরা দেখেছি নিউজিল্যান্ডের একটা সিরিজ বাংলাদেশ কোনো টেলিভিশন দেখাবে না, তখন ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল। আমাদের মিডিয়া যারা কর্মী ছিল তখন তো সবাইকে দেখেছি আমরা ব্যাপকভাবে প্রশ্ন তুলতে, এবং কিন্তু দুঃখজনক হলো এখন কোনো প্রশ্ন উঠছে না। কেন উঠছে না? কারণ বাংলাদেশের মিডিয়া কেন দেখাচ্ছে না? আমরা দেখেছি একটা ওই সময়টায় বিটিভি মানে প্রোগ্রামটা টেলিভিশন ওই খেলা দেখিয়েছিল, প্যাকেজটা নিয়েছিল। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কোনো না কোনো টেলিভিশনের দেখানো উচিত ছিল। যখন আপনি বাংলাদেশের ডোমেস্টিক খেলাগুলি দেখাবেন, যখন আপনি ইন্টারন্যাশনাল সিরিজ কিনে নেবেন, তখন আপনার দায়িত্ববদ্ধতা এবং দায়িত্ববোধ থেকে আপনাকে অবশ্যই জনতার মানে দর্শকের কথা ভেবে, এবং বাংলাদেশের যেহেতু আপনি স্পোর্টস দেখান এবং স্পোর্টস চ্যানেল বলেন বা যাই বলেন না কেন, আপনার নৈতিক দায়িত্ব থাকে আপনার এই খেলাগুলো কখনো কখনো প্রফিটেবল কম হলেও কিংবা লাভজনক না এই হলেও সময়টা তো আর আসবে না আমাদের, অবশ্যই দেখানো 23 উচিত বছর ছিল। পর। হ্যাঁ, এটা একেবারেই দর্শকের প্রতি অবিচার করা হয়েছে। এই সমর্থকরা একটা সময় আমি মনে করি যদি এভাবে চলতে থাকে, এবং যারা সবসময় খেলা দেখিয়ে বেনিফিট নেওয়ার চেষ্টা করে কিন্তু অন্য সময়গুলোতে তারা দর্শকের কথা না ভাবে, দেশের ক্রিকেটের কথা না ভাবে, তাদের আসলে একটা সময় না একটা সময় এই দর্শক মুখ ফিরিয়ে নেবে। সেটা তো আপনি বলছেনই। সেটা আর সঙ্গে একটু যুক্ত করতে চাই, এই মুহূর্তে যারা অস্ট্রেলিয়া বাংলাদেশি সাংবাদিক রয়েছেন, গণমাধ্যম কর্মীরা, তাদের কাছেও ব্যাপারটা যেমন গর্বের যে তারা ওই বিষয়টাকে গুরুত্ব দিয়ে এত বছর পর বাংলাদেশ গিয়েছে, সেই খেলাটা কাভারেজ দিচ্ছেন এবং ভবিষ্যতে দিবেন, অনেকে আরো জয়েন হবেন। তাদের জন্য শুভকামনা জানাতে চাই বাংলাদেশের জন্য, যাদের জন্য আমরা কথা বলতে পারছি। ঠিক 3 দিনের মধ্যে কিভাবে, মানে একেবারে সব রহস্যটা কি আসলে এভাবে বদলে যাওয়ার বাংলাদেশের? বাংলাদেশ আসলে 3 দিনে বদলায়নি। বাংলাদেশ তার যে ছন্দে ছিল সেই ছন্দটা মাঝখানে তাল কেটে গিয়েছিল। আপনি যখন কোনো একটা ভায়োলিন বাজান তখন কিন্তু তার সুর থাকে, এই সুর যখন কেটে যায় তখন দেখবেন যে পুরো সংটাই কিন্তু শেষ হয়ে যায়, মনে হয় যে গানটা আসলে এরকম নয় এবং আপনার কানে বাজে। কিন্তু বাংলাদেশের সেই তালটা কেটে গিয়েছিল আপনার জিম্বাবুয়ে সফরে। আদার দেন আপনি এখানে প্র্যাকটিস ম্যাচ সেই তারই একটা ধারাবাহিকতা দেখতে পেয়েছি। প্র্যাকটিস ম্যাচে যেটা হয়েছিল সেটা হচ্ছে আননোন পিপল, আননোন দলের সঙ্গে, আননোন ক্রিকেটারের সঙ্গে যখন আপনি খেলবেন তখন আপনি তার বল বুঝবেন না, তার ব্যাটিংটাও বুঝবেন না। এই না বোঝাটাই হচ্ছে আপনাকে পিছিয়ে দেয়, এবং সেটাই হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় লাভ হয়েছে এখানে একটা প্র্যাকটিস ম্যাচ রাখাতে, এবং যেটা হচ্ছে আপনার ওই কন্ডিশনটা বোঝার ক্ষেত্রে সাহায্য করেছে। যদিও অনেক আগে থেকে লম্বা একটা প্ল্যান ছিল যে আমরা অস্ট্রেলিয়ার মাটিতে খেলবো। 2024 সাল থেকে এই প্ল্যানটা ছিল, কারণ যখন আপনার 2 বছরে ওখানে দুটো এ টিম এবং এইচপির ট্যুর করেছিল, এবং তাদের কিছু প্লেয়ার এখানে 4-5জন প্লেয়ার রয়েছেন, এবং তাদের এই এক্সপেরিয়েন্সটা প্লাস মমিনুল হক নিজে গিয়ে সিডনিতে গিয়ে খেলেছেন, ওখানে একটা টুর্নামেন্টও খেলেছেন। তো সেই এক্সপেরিয়েন্স এবং অন্য যারা রয়েছেন তাদের কিন্তু নানাভাবেই নানা সময় বিশ্বকাপ বলেন ওইসব মানে দিয়ে এটা অচেনা মাটি বলার কোনো উপায় একেবারে নাই। অনেক অচেনা আগে থেকে বিসিবিরও একটা পরিকল্পনা ছিল, ছিল। সেই জিনিসটা একদম আমরা দেখতে পাচ্ছি। রাইট। এই যে ধরেন ট্রাভিসের যারা রয়েছে বাঘা বাঘা ক্রিকেটার, তারা আসলে সিলেবাসে পড়েছে একটা, কিন্তু আসলো আরেকটা। হাসান মাহমুদ আসলে যেভাবে রাইট। তিনি অনেক সময় উইকেট নেওয়ার পর সেলিব্রেশন করতেন না, এখন একটু সেলিব্রেশন করতেই পারেন। অবশ্যই করতে যে পারেন। খুব ভালো মতোই করতে পারেন, যে একটা দুইটা উইকেট না, 6টা উইকেট অস্ট্রেলিয়ার মাটিতে। আপনি যখন, বা অনেকে হয়তো বা ঘুম থেকে উঠে বিশ্বাস করতে পারছিল না, এই কি অবস্থা, মানে মনে হচ্ছিল যে কোনোভাবে কি গেম খেলছে কিনা, যেটা আমরা মোবাইলে খেলি। আপনার ওই মুহূর্তে আসলে মনে হয়েছে কি যখন আপনি দেখছিলেন? নিশ্চয়ই গর্বে তো বুক ফুলে যাচ্ছিল, বা ব্যাপারটা আসলে কিভাবে কাজ করেছে? দেখুন, হাসান মাহমুদকে নিয়ে আসলেই গর্ব করার মতো একজন প্লেয়ার, কিন্তু তাকে মাঝখানে আমার কাছে যেটা মনে হয়েছে, তার যে কোচিং স্টাফ রয়েছে এখন, হেড কোচ হাসান মাহমুদকে কোনো কারণে সামহাও ওইভাবে প্রায়োরিটি দেয় না, এবং তিনি খুব একটা ভালো পছন্দ করেন না বলে একটা অভিযোগ রয়েছে, এবং অভিযোগ একবার উড়িয়ে দেওয়ার মতো নয়। হাসান মাহমুদ কিন্তু যে টি-20 টুর্নামেন্ট হয়েছিল বিপিএল, সেখানে অসাধারণ খেলেছেন, কিন্তু তাকে দলে নেওয়া হয়নি, তার প্রতি অবিচার করা হয়েছে। এই হাসান মাহমুদ যখন আপনার ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ পেল, দুটো ম্যাচ খেললেন, তিনি ওই সময় খুব চেষ্টা করেছেন নিজেকে আবার পুনরায়, যে তার যে ছন্দ, তার যে বাইটিং রোল প্লে করার সুযোগ থাকে, সেটা কিন্তু তিনি ওখান থেকে উজ্জীবিত হয়ে মানে এই যে জিম্বাবুয়েতে দেশের গিয়েছিলেন। বাইরে খেলা যেটা পরিবেশ, সেটা তাকে অনেকটা বদলে কাউন্টি দিয়েছে। ক্রিকেটে তার খেলাটা তাকে সেট মানে
আবার উজ্জীবিত করেছে এবং তিনি যে তার হারানো ফর্ম সেটা ফিরে পেতে সহযোগিতা করেছে এবং তিনি ফিরে এসেছেন। তার ফিরে আসাটা জিম্বাবুয়েতে খুব বেশি কাজে না লাগলেও আপনার এই অস্ট্রেলিয়াতে আমরা দেখতে পেয়েছি। কারণ অস্ট্রেলিয়ার কন্ডিশনটা ছিল ফুল, এখন যে কন্ডিশনে খেলা হচ্ছে ফুললি স্পোর্টিং, একেবারে ফার্স্ট উইকেটও বলবেন না, একেবারে ব্যাটিং ফ্রেন্ডলিও না, যেটা আমরা সিলেটে এবং মিরপুরে খেলেছি লাস্ট বিভিন্ন সিরিজগুলোতে, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ, সেসব জায়গা থেকে। হাসান মাহমুদের কথা যেটা বললেন, আপনার বুক গর্বে ভরে ওঠার কথা শুধু হাসান মাহমুদ নয়, তিনজন পেসার আপনার এখানে টিমে তিনজনই রয়েছে, একেবারে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিয়েছে। তিনজনই কিন্তু খুব ভালো করেছে। স্পিনারের ওখানে তাইজুলকে আমরা দেখি নেই বোলিং করতে, বিকজ অফ 3 ওভার করেছেন, কিন্তু বিকজ অফ ওখানে যে স্পিন ট্র্যাক না, ওখানে স্পোর্টিংয়ের জন্য স্পিনারদের খুব একটা ভালো পজিশনে ছিল না। আমি আমার মেহেদি মিরাজকে কিছু ওভার করতে দেখেছি, কিন্তু আলটিমেটলি ছিল পেসারদের, এবং ফার্স্ট সেশনটা আমাদের জন্য খুব ভালো হয়ে গিয়েছে যে বোলিং পাওয়াতে। বোলিং করাতে যেটা হয়েছে, অস্ট্রেলিয়াকে আপনার 198-এ অল আউট করতে দেওয়া সম্ভব হয়েছে। হাসান মাহমুদের যে ডেলিভারিগুলো, সাকিব আল হাসান একটা ইন্টারভিউতে রিসেন্টলি বলেছেন যে শ্রীলঙ্কা থেকে, যে হাসান মাহমুদকে তিনি টেস্টের বোলার হিসেবে নাম্বার 1 পজিশনে রাখবেন, খুব ভালো বোলার, এবং সেটাই কিন্তু এখানে প্রমাণিত হয়ে গিয়েছে। আমরা মনে করি যে ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো তাকে যতটা যত্ন করা যায়, যতটা তাকে কাজে লাগানো যায়, তিনি কিন্তু সীমিত ওভারের জন্য ভালো, তাকে সেইভাবে আরও বেশি ফাইন টিউন করে কীভাবে করে নেওয়া যায় সেটা করা উচিত বাংলাদেশের। এই যে তিনি 6টা উইকেট নিলেন, যে সমীহ আদায় করে নিলেন অস্ট্রেলিয়ার মাটিতে, বাংলাদেশ কিন্তু এখান থেকে যাওয়ার আগে বলেছিল যে তারা সম্মান নিয়ে দেশে ফিরতে চান। সেই সম্মানটা কি একটা ভেগ টার্ম ছিল যদিও, কিন্তু সেই সম্মানের জায়গা অলরেডি অর্জন করে ফেলেছে। আপনি 198 রানে অস্ট্রেলিয়ার মতো দল স্বাগতিকদের অল আউট করে আপনি অলরেডি তার রান চেজ করে ফেলছেন, মানে তাকে ওই রান স্কোর ছাড়িয়ে গিয়ে হয়তো লিড নেওয়ার পথে রয়েছেন। আপনার তানজিদ হাসান তামিম, যাকে আমরা দেখেছি প্র্যাকটিস ম্যাচে ভালো করতে পারেনি, তিনি এই জায়গায় কিন্তু কামব্যাক ওই করেছেন। জেটটা ছিল, ক্ষুধাটা ছিল, সবাই সেটা কাজে লাগাচ্ছেন। আমরা যদি একটু এইভাবে বলি যে অস্ট্রেলিয়ান গণমাধ্যম কিংবা অস্ট্রেলিয়ার ঠিক ওই ডারউইন যে শহরটা রয়েছে, সেখানে যে ক্রীড়ামন্ত্রী রয়েছেন, তিনিও কিন্তু এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলছিলেন 2-3 দিনে শেষ করে ফেলো বা শেষ হয়ে যাবে। তার অবস্থা কি বা তাদের অবস্থা কি, অনেকে তো আসলে বিশ্বাসই করতে পারছেন না। ইভেন আপনি বলছিলেন আলোচনার আগে যারা সাবেক ক্রিকেটার রয়েছেন তারাও তো হজম করতে পারছেন না। সবকিছু মিলে পরিবেশটা কি হচ্ছে এখন? দেখুন, ওদের গায়ে কাটা দিচ্ছে যে কেমন কি হয়ে গেল, বাংলাদেশের কাছে এইভাবে তারা নাকানি চুবানি খাচ্ছে, এই জিনিসটা তারা কল্পনা করতে পারে না এবং মেনে নিতে পারবেও না। এবং তাদেরকে কাল যখন দেখছিলাম আমি তাদের কিছু ইউটিউব চ্যানেলের কিছু বক্তব্য, সেইখানে সাবেক ক্রিকেটার, মানে বর্তমান সাংবাদিক এবং আরও যারা রয়েছেন বিশ্লেষক, তারা যেভাবে বলছিলেন তাদের দলের বোলারদের এবং ব্যাটারদের, যে তারা কিভাবে ক্রিকেট খেলাটা অনেকটা মনে ভুলে গেছে, একেবারে বাজে ক্রিকেট খেলছে এবং তাদের এইভাবে হওয়া উচিত না বাংলাদেশের মতো দলের বিপক্ষে, অন্তত না। কারণ বাংলাদেশ 23 বছর পরে খেলছে, তাদের বাংলাদেশকে এই টেস্ট ভায়াবেল না বলে, অর্থনৈতিকভাবে ভায়াবেল না বলে তারা কিন্তু বাংলাদেশকে সুযোগ দেয় না। এই যে সুযোগ না দেয়া, এটা একটা মুখ্য জবাব দেওয়ার একটা সামনে চলে এসেছে সুযোগটা। এই সুযোগটাকে বাংলাদেশের অবভিয়াসলি কাজে লাগানো উচিত। এই ইনিংস আমি বলবো শুধুমাত্র লিড নিয়ে নয়, এটা যত বড় করা যায়, আপনার যত ধৈর্য দেখানো যায়, এটা যদি আপনি পারেন 400-450 করেন এবং এই পর্যায়ে নিয়ে গিয়ে তাদেরকে কিভাবে আপনি মাউন্ট মঙ্গানুইতে আপনি যে ইতিহাস গড়েছিলেন, সেই ইতিহাস আপনাকে যে শুধুমাত্র সেই সব মানে যেসব ভেন্যুতে খেলা হয় না, যেসব ভেন্যু হলো অবহেলিত ভেন্যু, আপনাকে সুযোগ দেয়, আপনি দেখিয়ে দেন যে আপনার এই মানে অপমান করা, আপনার যে তুচ্ছ তাচ্ছিল্য করা, সে তার জবাব আমি দিতে শিখে গিয়েছি। আমন্ত্রণও জানানো হয় না, যেটা হচ্ছে যেটা আমরা জানি যে হয়তো ওডিআই বা তোমরা টি20 খেলতে আসো, টেস্ট তো অনেক দূরের কথা। এবং সেখানে আপনি বললেন ভেন্যুর একটা ব্যাপার, তারা হয়তো বা ভবিষ্যৎ এখন বাংলাদেশকে নিয়ে ভাববে। এই টেস্টের আসলে ভবিষ্যৎটা কি হবে সেটা বোঝা যাচ্ছে না। তবে একটা ব্যাপার তো খুব মানে শান্তির বিষয়, যদি বাংলাদেশ কোনো কারণে টেস্টটা ড্র হয় বা হারে, তারপরে এই যে প্রথম ইনিংসে যেভাবে অস্ট্রেলিয়াকে একদম ধসিয়ে দেওয়া হয়েছে, এটাই তো আসলে ক্রিকেট বিশ্বে ছড়িয়ে যাবে এবং এটাই বাংলাদেশকে নতুনভাবে চেনাবে যে বাংলাদেশ টেস্টও এখন ডমিনেট করতে পারে। অলরেডি বাংলাদেশ কিন্তু তার সমীহের জায়গা অর্জন করে ফেলেছে, বিশেষ করে বোলিংয়ে যেভাবে তারা ডমিনেট করেছে এবং অস্ট্রেলিয়াকে যেভাবে অল আউট করেছে, সেটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে ব্যাটিংয়ে যে জায়গায় মুমিনুল হক এবং তানজিদ হাসান তামিম, যেটা আমরা সবসময় দেখে থাকি, টপ অর্ডার যখন ফেল করে তখন আমরা একেবারে কলাপস করি, কিন্তু এই টেস্টে মুমিনুল হক এবং তানজিদ হাসান তামিম যেভাবে ব্যাটিং করেছেন এবং ওপেনিং স্টার্টটাও কিন্তু ভালো হয়েছে, সব মিলিয়ে এখন শান্ত, এবং তানজিদ হাসান তামিম যদি ক্যারি করতে পারে, আরেকটা সেশন যদি তারা ফরওয়ার্ড লুকিং হতে পারে, তাহলে কিন্তু এই অস্ট্রেলিয়ার নাকে
মানে খত দিতে হবে, বিকজ অফ আপনি জানেন যে তারা উন্নাসিক এবং এই উন্নাসিক জাতির সঙ্গে সাধারণত অন্যরা উপেক্ষিত হয়। এই জায়গায় বাংলাদেশও উপেক্ষিত হয়েছে এবং আমি আশা করি যে বাংলাদেশ তার প্যাশনস মানে উত্তেজিত হবে না, প্যাশনস রাখবে, প্রত্যেকটা ব্যাটারি যেন প্রফেশনাল অ্যাটিটিউড শো করবে এবং এটাকে যে আমি অনেক রান করে ফেলেছি এক্সাইটমেন্টটা যেন না আসে। বাংলাদেশ যদি এখানে ধরেন ফার্স্ট ইনিংসে 100, 150, 200 রানের লিড নিতে পারে তাহলে বাংলাদেশ টেস্ট জিতে যাবে। এই টেস্টের ফল হবে, এনে কোনো সন্দেহ নেই। এটা কয়দিনে Second test। গড়াতে পারে এখন কি মনে এটা হচ্ছে? চতুর্থ দিনে গিয়ে ফল হয়ে যাবে। বাংলাদেশ মাত্র সেকেন্ড ইনিংস চলছে, আপনার সেকেন্ডের ফার্স্ট সেশন শেষ হলে সেকেন্ড সেশন আজকে যদি পুরো দিন বাংলাদেশ পার করতে পারে তাহলে 150 রানের লিডও হয়ে যেতে পারে। এবং সেটা তো অস্ট্রেলিয়ার জন্য আরো বেশি কাটা হয়ে দাঁড়াবে। কাটা মানে কি, এটা মারাত্মক বিপদ। যদি ওইটা বাংলাদেশ বললাম চেস করে পরে টার্গেট দেয়া। আপনি যদি এই 150 রানের লিড পায় পরে কিন্তু তারা আর ওইভাবে বাংলাদেশের বোলাররা কিন্তু মারাত্মক উজ্জীবিত হয়ে যাবে। এই তিনজন পেসার দেখবেন তখন আগুনে বোলিং করছে, এই হাসান মাহমুদ অথবা তাসকিন যে কোনো একজন ফায়ার করবে এবং ফায়ার করার সঙ্গে সঙ্গে এই অস্ট্রেলিয়া তখন আপনার বিপদে পড়ে যাবে এবং ব্যাকফুটে যাবে। বাংলাদেশ ইতিহাস রচনা করবে এখানে, যেটা আমরা আসলে কল্পনাও করিনি। প্র্যাকটিস ম্যাচ দেখে বা তার সাম্প্রতিক জিম্বাবুয়ে সফর দেখে আমরা হয়তো একেবারেই ডিসহার্টেন ছিলাম। বইয়ের মোড়ক দেখে আমরা অনেকে হয়তো বিচার করে ফেলেছিলাম, Correct। এবং যে জিনিসটা আসলে উল্টো ঘটবে তারা হয়তো ভেবেছিল এটা 3 দিন সর্বোচ্চ 4 দিনে বাংলাদেশ 5 দিন লড়তেই পারবে না, সেটাই ছিল সবচেয়ে বড় সাবজেক্ট। এবং আপনি ম্যাচের আগের দিন দেখেন তারা এটা নিয়ে উপহাস করেছিল অনেকে, সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। এখন বিষয়টা একদম উল্টে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আমাদের এখানে অনেক প্রাপ্তি রয়েছে, আমরা অনেক দিন ধরে প্র্যাকটিসটা করছি। এই মুহূর্তে যদি আমি বলি যে আপনি যেটা বলছিলেন যে 150 রানের একটা ব্যাপার, তার বাইরে বোলাররাও প্রস্তুতি নিচ্ছে, যে এটা অনেক কিছুই আসলে হতে পারে। তো সবকিছু মিলিয়ে যদি বলি যে এই ক্রিকেট বোর্ডেরও তো এটার পেছনে একটা ভালো যদি বলি ইনভেস্টমেন্ট আছে বা তাদের একটা পরিকল্পনা রয়েছে যে টেস্টে আমরা ধারাবাহিকভাবে যে ভালো জিনিসটা করছি সেটাকে আরো ধারাবাহিকভাবে করা। লম্বা সময় কন্ডিশনিং ক্যাম্পটা তো নাও করতে পারতো বাংলাদেশ। এই টেস্ট নিয়ে বাংলাদেশ 2 বছর ধরে পরিকল্পনা করেছে এই সিরিজটা নিয়ে, এই যে প্রস্তুতি ম্যাচ বলেন, এই যে কমিউনিকেশন শুধু একটা টেস্ট না, এটা অনেক ব্যাপার ছিল যে এই আমাদের সিরিজটা ক্রিকেট নিয়ে জাতিটাকে অস্ট্রেলিয়ার বা আমাদের কন্ডিশনে আমরা খেলতে পারি না বা আমাদের খেলার সুযোগ নেই, যাতে আমরা একেবারে ফেল না করি, আমরা ব্যর্থ না হই, সেই জন্য এই পরিকল্পনাটা গত 2 বছর আগে নেওয়া হয়েছে এবং তারই ধারাবাহিকতায় ডারউইনে খেলা শুরু করেছে এইচপি এবং ইতে। আপনি দেখবেন আমরা সবাই কিন্তু রিজাল্টেন্ট ছিলাম প্র্যাকটিস ম্যাচ দেখার পরে, কিন্তু ট্রাভিস হেড বলেছিলেন যে এই প্র্যাকটিস ম্যাচ দেখে কিন্তু বাংলাদেশকে জাজ করা যাবে না, বিকজ অফ এবং একইভাবে সারিয়া নাফিস বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যিনি চাকরি করেন, সাবেক ব্যাটার ন্যাশনাল টিমের এবং সাবেক টি-20 অধিনায়ক, তো তিনি বলেছিলেন যে বাংলাদেশ এই টেস্টে ভালো খেলবে। কেন বলেছিলেন? কারণ হচ্ছে যে তাদের যে প্রিপারেশন, তাদের যে মেন্টাল সেট আপ, এবং সেই মেন্টাল সেট আপ থেকে তারা যেহেতু প্রস্তুতি ম্যাচটা ওইরকম হয়নি, সেই জায়গা থেকে তারা একেবারে নিজেদেরকে উজাড় করে দেবেন এবং নিজেদের সম্মান অর্জন করার জন্য আমাদের তো হারানোর কিছু নাই। হারানোর কিছু নেই এবং সেই জায়গা থেকে বাংলাদেশ একটা ইতিহাস গড়ার সম্ভাবনা আমি একেবারে দিব্য চোখে দেখতে পাচ্ছি এবং সেটা ভালো করবে। আপনি যেটা বললেন বোর্ডের ইনভেস্টমেন্ট, আপনি যে অর্থ উপার্জন করেন তা তো আপনার ক্রিকেটের পেছনে ব্যয় করতে হবে। এটা তো আপনার রাষ্ট্রীয় অবকাঠামো ডেভেলপমেন্টের জন্য না, ক্রিকেট অবকাঠামো ডেভেলপ করার জন্য। রাষ্ট্রের বিজনেস বা অর্থনীতি এর মাধ্যমে আসছে, বাংলাদেশের ক্রিকেট অর্থনীতি দিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতি বিরাট একটা অবদান রাখছে, যে ডলারগুলি আইসিসি থেকে আসে কিংবা বিদেশের অন্য বিভিন্ন সোর্স থেকে আসে, বেসিক্যালি আইসিসি থেকেই আসে। তো সেই সব জায়গা থেকে আমরা যে বলবো যে বাংলাদেশ এই ইনভেস্টমেন্টগুলি অবশ্যই কাজে দিয়েছে এবং আমরা আশা করব অদূর ভবিষ্যতে যেসব সিরিজগুলি বিদেশের বিভিন্ন জায়গায় হবে সেইভাবেই যেন এই 2 বছর আগে থেকে যেন প্রত্যেকটা পরিকল্পনা করা হয়, বড় বড় দলগুলোর বিপক্ষে, যেমন সাউথ আফ্রিকাতে আপনি এখন করছেন। 2027 সালে যখন ওয়ানডে বিশ্বকাপ হবে তার আগে এই টিম এইচপি ইয়াং যেটা ইমার্জিং দল খেলছে এবং কন্টিনিউয়াসলি এই যে খেলাগুলো এগুলি বাংলাদেশকে অনেক একটা আউটপুট দেবে। এই যে ধরেন বাংলাদেশ তো খেলছে হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, যদি আমি ভারতের কথা বলি তারা আমাদের পরে অবস্থানে আছে এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে, বা যেই দলগুলো আছে তারাও তো বিষয়টাকে হজম করতে পারছে না এবং তারাও একটু বিপদে রয়েছে যে বাংলাদেশ যদি কোনোভাবে জিতে যেতে পারে, এটা কি দুর্ঘটনা বলার উপায় আছে কি? কোনো দুর্ঘটনার উপর নাই, যদি কেউ বলে তাহলে তার নাক কেটে দিতে হবে। কারণ হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশ সাম্প্রতিক গত 2-3 বছরে টেস্ট দল ধারাবাহিকভাবে ভালো করছে এবং গত 2-3 বছরে আপনি যদি পারফরমেন্স অ্যানালিসিস করেন এবং এই দলটার অভিজ্ঞ ক্রিকেটারের কথা যদি বিবেচনা করেন তাহলে বিশ্বের অন্যতম অভিজ্ঞ একটি দল বাংলাদেশ। আপনার ইয়াং সাইড রয়েছে কিন্তু তারা অন্য ক্রিকেট খেলে এখানে এসেছে। আপনি পাকিস্তানে যখন পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আসে, যখন আপনার অন্য দেশগুলোতে ভালো ক্রিকেট খেলে তখন আপনার অসাধারণ একটা পারফরমেন্সের আউটপুট দেয় এবং এক্সপেরিয়েন্স বাংলাদেশ টেস্টের উন্নতি প্রকাশ করে। আপনার এখানে হাসান মাহমুদের কথা চিন্তা করেন, এই ক্রিকেটার এই বোলার গত 2 বছরের পারফরমেন্স দেখেন, 24 সাল থেকে 3টা দেশে তিনি সিরিজ খেলেছেন, একটা আপনার
প্রথমে তার পাকিস্তানের কথা চিন্তা করি, পাকিস্তান তিনি 5 উইকেট নিয়েছেন, তারপরে আপনার ভারতে 5 উইকেট নিয়েছেন ইনিংসে, আবার নিলেন অস্ট্রেলিয়া। তার মানে অ্যাওয়েতে এরকম ভালো যখন করা একজন বলার যখন করে, তখন মনে করতে হবে যে আপনার সেই রকম স্ট্রেংথ তৈরি হয়ে গিয়েছে। আপনার বোলিং লাইন আপ যেমন শক্তিশালী, তেমন এই ব্যাটিং লাইনেও এক্সপেরিয়েন্স গ্যাদার করা ব্যাটার অনেক রয়েছে। মুশফিক 100 টেস্ট খেলা, মমিনুল হক 75+, আপনার লিটন সবাই কুমার দাস অভিজ্ঞ 51, এখানে অভিজ্ঞ 5-6 জন অভিজ্ঞ। তাইজুলের কথা যদি আপনি বলেন, সবকিছু মিলে নাজমুল শান্ত যদি ক্যাপ্টেন্সি বলেন, যে আসলে দূরদর্শী যে ব্যাপারগুলো, সিদ্ধান্তগুলো, সেটা আমরা দেখছি। আপনি এই মুহূর্তে আসলে সবচেয়ে বেশি ভরসাটা কার কাছে রাখবেন? এবং এই যে কুল থাকার যে ব্যাপারটা, এই যে পরিবর্তনটা, এটা তো নিশ্চয়ই ভালো লাগছে। কোন জায়গাটায় মনে হলো যে একটা রহস্য আছে, যে বাংলাদেশ খুব ঠান্ডা মেজাজে যেটা খেলছে, আপনি বললেন ভালো লাগছে ব্যাটারদের ধৈর্যটা? আমি দেখেন, যখন বাংলাদেশ অল আউট করে দিয়েছে ওদেরকে, বোলাররা আপনার পুরো গেমটা সেট করে দিয়েছে বোলাররা, এবং বোলাররা যখন 198 রানে প্রতিপক্ষকে অল আউট করে দিয়েছে, তখন ব্যাটারদের মেন্টালি অনেক উপরে উঠে গিয়েছে, এবং ব্যাটাররা তখনই চিন্তা করেছে আমরা তো ক্রিকেটে কোনো রানই না, আমরা খেলবো এবং আমরা এখানে খেলা যায়। এবং উইকেটে যখন দেখেছে তারা নামার পরে ব্যাটে বল আসে, তখন তারা তাদের স্কিল এক্সিকিউট করা শুরু করেছে, এবং সবার ভেতরে আমার ধারণা সবার ভেতরেই একটা প্রদর্শনী করা বা সম্মান আদায় করে নেওয়ার যে মেন্টালিটি, সেটা তারা করার চেষ্টা করেছে। প্রথম থেকে যে ধৈর্যটা দেখিয়েছে, ওদের 3 জন টপ অর্ডার 3 জন যখন আপনার ভালো করেছে, তখন এখন দেখবেন যে ধারাবাহিকতায় একেবারে লিটনপুর থেকে শুধু নয়, মিরাজ পর্যন্ত গিয়ে দেখবেন খুব ভালো করছে। এবং টেলেন্ডার যারা রয়েছে, তাইজুল আমরা জানি যে ব্যাটিং করতে পারে এবং প্রত্যেকে ভালো করবে। এত সহজ হবে না এখন অস্ট্রেলিয়ার জন্য। বাংলাদেশ চাইলে যদি ধৈর্য দেখাতে পারে, তাহলে দেখবেন 400+ রানও হওয়া সম্ভব, যদি না হঠাৎ করে কলাপস করে। আমার ধারণা যে প্যাশন্স রয়েছে, এই প্যাশন্স দিয়ে তারা সেই জায়গায় পৌঁছে যাবে। একটু নাজমুল শান্ত ব্যাপারে বা কি বলবেন, যদি ছোট্ট করে জানতে চাই, যে সবকিছু মিলিয়ে যদি এই যে তারও তো একটা ব্যাপার রয়েছে, মাঠের নেতৃত্ব দেয়া, ওভারঅল সবকিছু মিলিয়ে। দেখেন, নাজমুল শান্ত কিন্তু টেস্টে অসাধারণ একজন ব্যাটার। আমরা যদি চিন্তা করি কোভিডকালীন সময় শ্রীলঙ্কা থেকে শুরু করে ওই সময় জায়গায় তিনি 17 সালে টেস্ট দিয়ে কিন্তু তার অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডে, এবং তার পরবর্তীতে অনেকদিন দলের ভিতরে ছিলেন, দলে ছিলেন না, নিয়মিত তিনি খেলতে পারেননি। তার পরবর্তীতে 3 ফরম্যাটেই তিনি অন্তর্ভুক্ত হন, টি-20 বিশ্বকাপ খেলেন। সেখান থেকে টি-20তে এখন দলে নেই, কিন্তু ওয়ানডে এবং টেস্টে তিনি ধারাবাহিক একজন ব্যাটার, এবং তার এই পারফরমেন্সটা বাংলাদেশ লাস্ট সিরিজটা, যেটা যে জিম্বাবুয়েতে তিনি ভালো খেলেননি বলেই কিন্তু বাংলাদেশ ফেল করেছে। তিনি যখন ভালো খেলবেন, তার উপরে মমিনুল হক যখন ভালো খেলবেন, তখন মনে করতে হবে যে বাকি ব্যাটাররাও কনফিডেন্ট হয়ে ভালো খেলবেন। নাজমুল হোসেন শান্ত Automatic এই একটা টেস্টে প্রভাব ভালো পড়ে খেলছেন, যায়। রাইট, ভালো খেলেন। তার কাছে আমি আশা করি যে একটা তিনি ক্যারি করবেন, এবং একেবারে বাকি ব্যাটার যারা রয়েছেন তার সঙ্গী হয়ে তাকে সেঞ্চুরি পর্যন্ত নিয়ে যাবেন। আজকে যদি তানজিদ হাসান তামিম সেঞ্চুরি করে ফেলে, তাহলে নাজমুল হোসেন শান্তর উচিত তারও একটা টার্গেট করা, যে আমি সেঞ্চুরি করব, আমি বাংলাদেশের সেই বেস্ট ক্ষুধাটা ব্যাটার। তৈরি হবে নিঃসন্দেহে। অসংখ্য ধন্যবাদ সেকান্দার আলী। ধন্যবাদ। এই টেস্টটা আসলে শুধু টেস্ট জেতা না, এখানে যে মুশফিকুর রহিম 23 বছর পর বাংলাদেশ টেস্ট খেলছে, এবং 100টা টেস্ট খেলার পরও তিনি আসলে কখনো অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে পারেননি। এই ব্যাপারটা যাতে ভবিষ্যতে না ঘটে, প্রত্যেকটা ক্রিকেটার 2 বছর পর পর সেই খেলার সুযোগ পান, সেই আশা করছি। সেই দারুণ একটা ইতিহাস হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ ইতিহাসের পথে রয়েছে ডারউইন টেস্টে। আমাদের সঙ্গে ছিলেন ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। এ ছিল এখনকার খেলাযোগের সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।